আমার মায়ের যখন দ্বিতীয়বার বিয়ে হলো তখন আমার বয়স মাত্র 7 বছর আর ছোট বোন মিতুর বয়স 3 বছর। আমার আসল বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করেছেন যখন মিতুর বয়স 1 বছর মাত্র। এই 2 বছর মা আমাদের নিয়ে নানা বাড়িতেই ছিলেন, কিন্তু নানা নানি কেউ বেঁচে না থাকলে যা হয়। 2 মামা আমাদের মোটামুটি ভালোবাসলেও মামিরা কখনো আমাদের ভালো চোখে দেখেননি। আমাদের সবসময় বোঝা মনে করতেন তারা। এমন না যে আমার মামারা গরিব, অনেক রোজগার তাদের, কিন্তু তাও আমরা 3টা মানুষ যেন দিনের পর দিন চোখের বালি হতে থাকলাম মামিদের কাছে। মামারা কিছুটা ভালোবাসলেও বিপত্তি বাধে তখন, যখন মামিদের আমাদের ওপর রাগ দেখে মা তার পৈতৃক সম্পত্তি থেকে নিজের ভাগ বুঝে নিতে চান। আমার নানা ছিলেন জজ কোর্টের উকিল। তিনি তার জীবদ্দশায় অনেক জমি জমা কিনে রেখেছিলেন। দিন যত যায় সেসব জমির দাম তত বাড়তে থাকে। নানা তার 3 ছেলে মেয়েকে সমানভাবে সেসব সম্পত্তি লিখে দিয়ে যেতে চেয়েছিলেন। সেরকম কাগজপত্র জমি জমা সংক্রান্ত উকিলকে ডেকে ঠিক করেছিলেন অনেকটা, কিন্তু সবকিছু চূড়ান্তভাবে ঠিকঠাক হওয়ার আগে নানা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে পরলোক গমন করেন। মামারা তখন খুব চালাকির সাথে সেসব কাগজপত্র সরিয়ে ফেলেন। এসব অবশ্য আমরা অনেক পরে জানতে পারি, কিন্তু মা যখনই তার ভাগের সম্পত্তি বুঝে নিতে চান মামাদের আসল রূপ বেরিয়ে আসে। আমাদের সামনেই মাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। আমার তখন একদম কচি বয়স, মিতু তো আরো ছোট। মায়ের অপমান দেখে চোখে পানি চলে আসে আমাদের। এতদিন মামিরা আমাদের সহ্য করতে না পারলেও মামাদের ভয়ে মুখ খুলতেন না বেশি, কিন্তু যখনই মামারাও মাকে যা নয় তাই বলতে থাকেন তখন মামিরাও চুপ করে থাকেন না। আর বড় মামি মুখ ভেঙচি দিয়ে বলেন, দেখেছ দেখেছ, এই জন্য বলেছিলাম বেশি বাড়তি দিও না তোমার বোনকে। এতদিন আমরা না দেখলে কোথায় যেত? বর তো ফেলে রেখে আরেকটা বিয়ে করেছে, 2 মেয়ে নিয়ে আমাদের ঘাড়ে এসে উঠেছে, এখন আবার সম্পত্তির ভাগ চায়। আরে বিয়ে হয়ে গেলে মেয়েরা আবার বাপের বাড়ির সম্পত্তি পায় নাকি? এতদিন এমন ছিল না। 2 দিন বাইরে যাচ্ছে, 2টো টাকার মুখ দেখেছে, অমনি ভাইদের মুখের ওপর সম্পত্তি দাবি করে বসেছে। বলে রাখা ভালো, মা ততদিনে একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি নিয়েছেন। ছোট মামিও চুপ করে থাকেন না, চিৎকার করে বলতে থাকেন, আমাদের শ্বশুর মশাই কি তার কোনো সম্পত্তিতে মেয়েকে ওয়ারিশ করে রেখে গেছেন? জাননি তো, তাহলে তো সেসব দলিলপত্র থাকতো, তাহলে কিসের ভাগ পাবেও? এতদিন যে আমরা 3 জনকে খাওয়ালাম পড়ালাম, কোন মুখে আবার সম্পত্তির ভাগ চায়? বুঝি না আমি। মা অসহায়ের মতো ভাইদের দিকে তাকান। তার বিশ্বাস ছিল তার ভাইরা প্রতিবাদ করবে, কিন্তু মাকে অবাক করে দিয়ে বড় মামা বলেন, হ্যাঁ সুরভি, ওরা ঠিক কথাই বলেছে। বাবার কোনো দলিলপত্রে তোমার নাম নেই, আর বাবার আছেই বা কি? অল্প কিছু জায়গা জমি, যার বেশিরভাগ আমি আর ছোটন অনেক আগেই বেচে দিয়েছিলাম বাবার বিভিন্ন দেনা শোধ করতে। মা অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি জানতেন তার বাবা কখনো কোনো দেনা রাখেননি, আর কম জমি জমাও করেননি। ভাইদের এমন ব্যবহার দেখে মায়ের 2 চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। সেদিন রাতে মা আমাদের জড়িয়ে ধরে অনেক কান্না করেন, কিন্তু তারপর থেকে শুরু হয় আমাদের উপর মামিদের অকথ্য বাজে ব্যবহার। আগে মামাদের ভয়ে খুব বেশি বলতেন না, কিন্তু এখন মামারাও আমাদের সহ্য করতে পারেন না, তাই বেশি সুযোগ পেয়ে যান তারা। কথায় কথায় মাকে অপমান করত তারা। আর মা অফিসে গেলে আমাকে দিয়ে অনেক কাজ করাতো। আমার বয়স তখন কতই বা,
অত ভারী কাজ কি আর আমি পারতাম? কিন্তু তাও মাকে কিছু বলতাম না আমি। মায়ের যা বেতন তা দিয়ে আলাদা ঘর ভাড়া করে আমাদের নিয়ে থাকা সম্ভব না, তাই এখানেই পড়ে থাকতে হবে আমাদের। এতটুকু বয়সেই এসব বুঝ আমার চলে এসেছিল। কিন্তু সমস্যা হয় সেদিন। বড় মামি আমাকে গরম ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝরাতে বলেন। এই কাজ আমি কোনো দিন করিনি, কিন্তু মামি যখন বলেছেন আমাকে করতেই হবে, আমি খুব সাবধানে হাঁড়ি উপর করার চেষ্টা করি। কিন্তু অত ভারী হাঁড়ি উপর করে ফ্যান ঝরানো কি আর আমার কাজ? সোজা এসে গরম ভাত এসে পড়ল আমার হাতে। গগন বিদারী চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ি আমি। যখন জ্ঞান ফেরে আমি দেখি মা আমার মাথার কাছে বসে কাঁদছে আর জলপট্টি দিচ্ছে। আমার হাত তখন প্রায় অবশ। তাকিয়ে দেখি হাতে ব্যান্ডেজ করা, গা পুড়ে যাচ্ছে জ্বরে। কোনো রকমে মা বলে ডাক দিই। মা আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেন। আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। এর পরের কিছুদিন মা খুব চুপচাপ ছিলেন। আমাদের সাথেও খুব বেশি কথা বলতেন না। অফিস থেকে এসে বারান্দায় চুপ করে বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে। আমরা সাহস পেতাম না মাকে কিছু জিজ্ঞেস করার। কিন্তু আমার এত বড় একটা দুর্ঘটনার পরও আমার মামারা কেউ মামিদের কিছু বলেননি। ছোট্ট মনে খুব কষ্ট ছিল আমার এটা নিয়ে। হঠাৎ একদিন মা আমাকে আর মিতুকে ঘর থেকে বের হতে নিষেধ করে বাইরের ঘরে চলে গেলেন মামাদের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে। মা খুব কড়া গলায় কথা বলছেন শুনতে পেলাম। মাকে এত শক্ত গলায় কখনো কথা বলতে শুনিনি। আমি মিতুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকলাম। বেশ ভয় করতে লাগলো আমাদের। মামাদের আওয়াজ তেমন শুনলাম না, তবে মামিরাও কি যেন বলছিলেন শুনলাম। কিন্তু মায়ের কঠোর আওয়াজের কাছে তা কিছু না। এর প্রায় বেশ কিছুক্ষণ পর মা ঘরে এসে শব্দ করে দরজা লাগিয়ে দেন। মাকে এত রাগতে কখনো দেখিনি আমরা। মা হঠাৎ আমাদের পাশে এসে বসলেন, আমাদের শক্ত করে জড়িয়ে ধরলেন। এরপর হঠাৎই ঝরঝর করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে মায়ের কথা জড়িয়ে যায়। তাও কোনো মতে বললেন, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কিছুই বুঝতে পারছিলাম না মা ক্ষমা কেন চাচ্ছে আর কেনই বা এভাবে কাঁদছে। কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কারণ মায়ের মন খুব খারাপ বুঝলাম। তাই আমি আর মিতু চুপ করে মাকে জড়িয়ে ধরে বসে থাকলাম। এর পর দিন থেকে মামিদের ব্যবহার হঠাৎ পরিবর্তন। আমি কোনো কাজ করতে গেলে মামিরা দৌড়ে এসে আমাকে বাধা দেয়। খাওয়ার সময় আমাদের ভালো ভালো খাবার দেয়। সেদিন আবার বড় মামি আমার আর মিতুর জন্য নতুন জামাও কিনে আনলেন। এত যত্নের কোনো কুল কিনারা করে উঠতে পারলাম না। সেদিন খাওয়ার সময় ছোট মামি আমার পাতে মাছের মাথাটা তুলে দিলে আমি বলি, মামি এত বড় মাছের মাথা আমি খেতে পারবো না, আমাকে ছোট একটা মাছ দিলেই হবে। মামি কিঞ্চিত মন খারাপ করে বললেন, আর কয়দিনই বা এ বাড়িতে আছিস তোরা? এখন যদি একটু ভালো মন্দ খাওয়াতে না পারি পরে আফসোস থাকবে। বড় লোক বাবা পেয়ে কি আর এই গরিব মামা মামিদের মনে রাখবি রে? আমি অবাক হয়ে মামির দিকে তাকালাম। মামি এসব কি বলছে? এই বাড়ি থেকে কোথায় যাব আমরা? আর বড় লোক বাবা, তার মানে কি আমাদের বাবা আমাদের ফিরিয়ে নিতে চান? কিছুই মাথায় ঢুকলো না আমার। ফ্যাল ফ্যাল করে মামির দিকে তাকিয়ে থাকলাম। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়, কিভাবে যেন আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ একদিন মামিরা এসে আমাকে জানায় আমার মা নাকি আবার বিয়ে করবে, তার অফিসের বড় স্যারকে। আমি তখন বুঝি না এসব ঠিক মতো। মা আমাদের এই বাড়ি থেকে নিয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু মা আবার বিয়ে করবে এ ধরনের ব্যাপার আগে বুঝিনি।
বিয়ে বলতে বছর 2 আগে দেখেছিলাম। বাবা বিয়ে করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে মা বিয়ে করেও কি আমাদের তার কাছে থাকতে দিবে না? ক্রমেই ভয় আমার বুকের মধ্যে বাসা বাঁধে। মিতু তখন খুবই ছোট, এসব বোঝার মতো বয়স হয়নি। সে এক মনে বসে পুতুল নিয়ে খেলছে। আমি ছুটে যেয়ে ওকে জড়িয়ে ধরে বসে থাকি। মা তখন অফিসে, বাড়ি না ফেরা পর্যন্ত সব জানতেও পারছি না। ততক্ষণে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। মাও যদি আমাদের তার কাছে থাকতে না দেন, আমরা কোথায় যাব তখন? সন্ধ্যার অনেকক্ষণ পর মা বাড়িতে আসলেন, অনেক কেনাকাটা করে নিয়ে। এসে হইচই করতে শুরু করলেন। আমাদের জন্য অনেক নতুন জামা আর খেলনা এনেছে মা। মিতু খুশিতে পাগল প্রায়। অন্যদিন হলে আমিও খুশি থাকতাম, কিন্তু আজকে আমার ভিতরে অন্য ভয় কাজ করছে। আমি চুপ করে একপাশে বসে থাকলাম। আমাকে অনেকবার ডেকে সাড়া না পেয়ে মা আমার কাছে আসেন। আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলেন, ঋতুমা, তোমার কি মন খারাপ? আমি কোনো কথা না বলে চুপ করে বসে থাকলাম। মা এবার আমার সামনে বসে বললেন, কি হয়েছে ঋতু? আমাকে বলো। মামিরা কিছু বলেছে তোমাকে? আমি আস্তে করে বললাম, মা, তুমিও কি বাবার মতো আমাদের ছেড়ে চলে যাবে? মায়ের মুখ সাথে সাথে অন্ধকার হয়ে গেল। শক্ত গলায় বলল, মানে কি হয়েছে আমাকে খুলে বলো। মামি বলল, তুমি নাকি আবার বিয়ে করবে, কিন্তু বাবা বিয়ে করে তো আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তুমিও বিয়ে করবে, তার মানে তুমিও আমাদের ছেড়ে চলে যাবে। এই বলে ঝরঝর করে কেঁদে দিলাম আমি। মা আমাকে শক্ত করে বুকে চেপে ধরে বললেন, ঋতু, আমি তোমাদের ছেড়ে যাব না, তোমার বাবার মতো। আমি তোমাদের আমার সাথে নিয়ে যাব। আমি চোখ মুছে মায়ের দিকে তাকালাম। খুশি হয়ে বললাম, সত্যি বলছো মা? মা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ সত্যি। আমার 2 রাজকন্যাকে ছেড়ে আমি কি থাকতে পারি? ভীষণ খুশি হলাম আমি। যাক, তাহলে বিয়ে মানেই ছেড়ে যাওয়া নয়। খুশি হয়ে আমিও মিতুর সাথে খেলতে গেলাম। এর কিছুদিন পর একজন কোটটাই পরা আঙ্কেল এলেন আমাদের বাড়ি। এসেই খুব আদর করলেন আমাকে আর মিতুকে। আমার তো খুব পছন্দ হলো ওনাকে। আর মামিরাও দেখলাম বেশ আপ্যায়ন করছে ওনাকে। বড় কালো গাড়িতে করে এসেছেন উনি। আমাদের জন্য অনেক উপহার এনেছেন। কি ভালো আঙ্কেলটা, আমার ভীষণ ভালো লাগলো ওনাকে। বড় মামি আমাকে ডেকে নিয়ে বললেন, ওনাকে চিনেছিস তো ঋতু? উনি তোদের নতুন বাবা হতে যাচ্ছে রে। আমি অবাক হয়ে বললাম, বাবা বা নতুন পুরনো হয় নাকি? আর আমাদের বাবা তো আরেকজন, উনি আমাদের বাবা হতে যাবেন কেন? আরে বোকা মেয়ে, ওনাকেই তো তোর মা আবার বিয়ে করবে, তার মানে উনিই তোদের নতুন বাবা। বাহ, ভারী মজা তো, আমরা আবার বাবা পাবো। মামি মুখ ভেঙচি দিয়ে বললেন, মজা না ছাই, এখন থেকে তোদের মজার দিন শেষ। এই যে এত ভালো ব্যবহার করছে সব লোক দেখানো। বিয়ের পর তোদের মাকে তোদের থেকে আলাদা করে দিবেন, তোদের কষ্ট দিবেন। নতুন বাবা কখনো আপন হয় না রে, বুঝলি? আমার বুক কেঁপে উঠল। এসব কি বলছে মামি? মাকে আমাদের কাছে থাকতে দিবেন না, আমাদের কষ্ট দিবেন? কিন্তু মা সব কিছু কেন মেনে নিবেন? আমি ছলছল চোখে মামির দিকে তাকালাম। আমি যাই রে, অনেক কাজ পড়ে আছে। আমি যে এসব বলেছি তোকে কাউকে বলিস না, এই বলে মামি চলে গেলেন। সেদিন আর আমার দুশ্চিন্তা গেল না। এর সপ্তাহখানিক পরে খুব সাধারণ ঘরোয়াভাবে আমার মায়ের বিয়ে হয়ে যায় ওই আঙ্কেলটার সাথে। বিয়েতে খুব বেশি মানুষ আসেনি। আঙ্কেলের সাথে অল্প কিছু মানুষ
আর আমরা বাড়ির কয়েকজন। খাওয়া দাওয়ার পরই সেই গাড়িটাই করে আমাদের নিয়ে চলে গেল আঙ্কেল। যাওয়ার আগে মামিরা অনেক কাঁদল, আমাকে আর মিতুকে জড়িয়ে ধরে। আমরাও চোখের পানি আটকাতে পারলাম না। যতই হোক, এতদিন একসাথে ছিলাম। আঙ্কেলের বাড়ি এসে তো আমি অবাক। এত বড় বাড়ি আগে কখনো দেখিনি আমি। মিতু তো খুশিতে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে খসখস করেই যাচ্ছে। মামি যেটা বলল তা যদি সত্যি হয়, আমাদের মায়ের থেকে আলাদা করে দেয় যদি। যদিও আঙ্কেলটা আসার পর থেকে অনেকবার খোঁজ নিচ্ছেন আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। আমি চুপ করে মায়ের কাছে বসে আছি। আস্তে আস্তে বুঝতে শুরু করেছি নতুন আঙ্কেলটা আসলে খারাপ না। আমি মাত্রই একটু সহজ হতে শুরু করেছি, কিন্তু বিপত্তি বাঁধে রাতে আমাদের জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমি বা মিতু মাকে ছাড়া ঘুমাতে পারি না। আজ থেকে নাকি মা আমাদের সাথে ঘুমাবেন না, আমাদের সাথে একজন গৃহকর্মী থাকবেন। শুনে আমি মামির কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে ফেললাম। তাই তো প্রথম দিন থেকে লোকটা আমার মাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের থেকে। আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, কিন্তু ঠিকই আমাদের থেকে মাকে কেড়ে নিচ্ছে। মাও কি সুন্দর আমাদের কপালে চুমু দিয়ে চলে গেল ওনার সাথে। সে রাতে আমার ঘুম হলো না। মিতু যদিও মাকে ছাড়া একটু মন খারাপ করছিল, কিন্তু গৃহকর্মীটা তাকে অনেক গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। আমি ঘুমাতে পারলাম না। সারা রাত বালিশ ভিজিয়ে কাঁদলাম। সকাল হতেই দেখলাম মা অনেক খুশি, অনেক রকম নাস্তা বানিয়েছে। সুন্দর একটা শাড়ি পরে সারা ঘরে ছুটে ছুটে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে মাকে। কিন্তু কেন জানি এক রাতেই মাকে কেমন অপরিচিত লাগছে আমার কাছে। মনে হচ্ছে আগের সেই মা নেই আমার। এই সময় তো মা তৈরি হয়ে অফিসে চলে যায়। নাস্তার টেবিলে এসে বসলাম। মা আমাদের নাস্তা এগিয়ে দিলেন। আরেকটা প্লেটে সুন্দর করে নাস্তা রেডি করছেন। আমার মনে হচ্ছে এত যত্ন করে আমাদের নাস্তা তৈরি করেনি মা। রাগে আমার শরীর জ্বলতে থাকলো। এক পর্যায়ে ওই আঙ্কেলটাও এসে টেবিলে বসলো। কেন জানি খুব রাগ লাগছে ওনাকে দেখে, সহ্য করতে পারছি না। অনেক কষ্ট করে চুপ করে থাকলাম। আমাদের দেখিয়ে উনি বললেন, মায়েরা তোমাদের ঘুম হয়েছে তো ভালো, কোনো সমস্যা হয়নি তো? আমি উত্তর দিলাম না, না শোনার ভান করে নাস্তা করতে লাগলাম। লোকটা একটু অপ্রস্তুত হয়ে গেল। মা একটু কঠিন সুরে বলল, ঋতু, বাবা কি বলছেন শুনতে পাওনি? আমি অবাক হয়ে বললাম, বাবা? কে বাবা? দেখলাম লোকটা বেবাচ্চা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা তো চোখ লাল করে তাকালো আমার দিকে। আমার কান্না চলে আসলো। তাই তো, মামি ঠিকই বলেছে। মা কোনোদিন এমনভাবে আমাদের দিকে তাকায়নি। এই লোকটার জন্য মা বদলে যাচ্ছে। মা গলার স্বর আরো কঠিন করে বললেন, উনি তোমাদের বাবা। আজ থেকে ওনাকে বাবা বলে ডাকবে তোমরা। লোকটা আস্তে আস্তে বললেন, থাক না সুরভি, ওদের যেটা ডাকতে ভালো লাগবে ওরা তাই ডাকুক। বাচ্চাদের ওপর এভাবে জোর করা ঠিক না। মনে মনে ভাবলাম, আমার মাকে আমাদের থেকে কেড়ে নিয়ে খুব ভালো মানুষ সাজা হচ্ছে, তাই না? নাস্তার প্লেট ঠেলে সরিয়ে উঠে গেলাম আমি। মাকে উদ্দেশ্য করে বললাম, উনি আমার বাবা না, আমার বাবা অন্য কেউ। আর কাউকে আমি বাবা বলে ডাকবো না। এই বলে এক ছুটে ঘরে চলে আসলাম আমি। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই দিন থেকে মায়ের সাথেও দূরত্ব সৃষ্টি হয় আমার। আমি আস্তে আস্তে জেনেছি লোকটা আমার মায়ের অফিসের বস ছিলেন।
ওনার আগের স্ত্রী ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আত্মীয় স্বজন সবাই বাইরের দেশে থাকে। মাকে অফিসে দেখে ভালো লাগায় তাকে বিয়ের প্রস্তাব দেন। মা প্রথমে রাজি হয়নি, কিন্তু মামা মামিদের অত্যাচারে শেষ পর্যন্ত রাজি হন। দিন দিন আমার মনে হচ্ছিল এর থেকে মামা মামির অত্যাচারই ভালো ছিল। অন্তত আমাদের মা তো আমাদের ছিল। এখন মা যাই করে আমার মনে হয় মন থেকে করে না। মায়ের সব কিছু এখন ওই লোকটা, আমরা কিছুই না। কিন্তু ওই লোকটা এমন ভাব করে যে আমাদের অনেক ভালোবাসে, অনেক খেলনা জামা কাপড় এনে দেন আমাদের। কিন্তু তাও ওনাকে সহ্য হতো না আমার। সবসময় চেষ্টা করতাম মায়ের থেকে ওনাকে কিভাবে আলাদা করা যায়, কোনোভাবেই পারছিলাম না। প্রায় আমাদের বাইরে খেতে নিয়ে যেতে চান উনি, আমি যাই না কখনো। অনেক জোর করেন আমাকে, কিন্তু আমার ভালো লাগে না। মিতুকেও আমি জোর করে আটকে রাখি। অনেক রাতে মা আর উনি হাসতে হাসতে বাড়ি ফেরেন। আমাদের জন্য প্যাকেট করে আনেন খাবার, কিন্তু ওই হাসির শব্দ অসহ্য লাগে আমার। সবসময় ভাবতে থাকি কিভাবে মায়ের থেকে ওনাকে আলাদা করা যায়। দিন দিন মায়ের সাথে আমার সম্পর্কটা শুধু খারাপের দিকে যাওয়া শুরু করেছে। মা যতই আমাকে কাছে টানতে চান ততই আমি আরো দূরে সরে যাই। কারণ আমি চিন্তা করি যে মাকে হয়তো ওই লোকটা আমাদের থেকে একদমই আলাদা করে নিয়ে গেছে। লোকটা আমাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় উনি অভিনয় করছে আমাদের মাকে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য। মিতু ছোট মানুষ, ও এত কিছু বোঝে না। ওই লোকটা যখন অনেক খেলনা আর চকলেট এনে দেয় ও সব ভুলে যায়। সবাইকে আমার থেকে দূরে সরে যেতে দেখে আমার খুব অসহায় লাগে নিজেকে। এভাবে দিনগুলো চলে যাচ্ছিল। আমার যখন 10 বছর বয়স, তখন আমার মায়ের আবারও একটা মেয়ে হয়। মা একদম ব্যস্ত হয়ে পড়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে। আজকাল মিতুর খোঁজও মা নেয় না খুব একটা। একজন গৃহকর্মীর কাছে বড় হতে লাগলাম আমরা দুই বোন। স্কুলে কি টিফিন নিয়ে যাব তা দেখার পর্যন্ত সময় নেই মায়ের এখন। রাগে আমি টিফিন পর্যন্ত নিই না। ওই লোকটা যদিও আগের মতোই আমাদের খোঁজ নেয়, তাও আমার অসহ্য লাগে ওনাকে। এসব কিছুর জন্য উনি দায়ী। মাঝে মাঝে ইচ্ছা করে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে, শুধু মৃত্যুর জন্য যেতে পারি না। কত ইচ্ছা ছিল বড় একটা চাকরি করব, তারপর অনেক বড় একটা বাড়ি বানাবো। সেই বাড়িতে আমি, মা আর মৃত্যু থাকবো। মাকে আর মামাদের বাড়ি থাকতে হবে না। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এই বাজে লোকটা এসে মাকে আমাদের কাছ থেকে আলাদা করে দিল। এখন আমার মন চায় খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে, যাতে একটা চাকরি করে মিতুকে নিয়ে এখান থেকে চলে যেতে পারে। এরই মধ্যে একদিন দুই মামি এলো আমাদের সাথে দেখা করতে। আমি তখন পড়ছিলাম নিজের ঘরে বসে। যতটুকু সময় বাড়িতে থাকি আমি পুরোটা সময় নিজের ঘরেই দরজা আটকে বসে থাকি। কারণ বাইরে গেলেই মায়ের তার ছোট মেয়েকে নিয়ে আদিক্ষেতা করা দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে মেজাজ খারাপ হয়ে গেল। নিশ্চয়ই ওই লোকটা দুপুরের খাওয়ার জন্য ডাকছে। খুবই বিরক্ত করে মাঝে মাঝে। ঝাঁজের সাথে দরজা খুলে তাকাতেই দেখি দুই মামি। মামিরা যতই কষ্ট দিক আমাদের, এই সময় তাদের চেয়ে আপন আমার কাছে কাউকে মনে হয় না। আমি ছুটে যেয়ে বড় মামিকে জোরে ধরে কাঁদতে থাকি। কিছুক্ষণ কান্নাকাটি করার পর মামিরা আমাকে নিয়ে আমার ঘরে এলো। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে ছোট মামি বলল, বাবা, ঋতু তো আজকাল রাজার হালে থাকে। কি সুন্দর ঘর, সবকিছু সাজানো গোছানো, কত সুন্দর জামা পরে। গরিব মামিদের তো ভুলেই গেছে এই জন্য।
আমি মাথায় নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকি। খুব কান্না পাচ্ছে আমার। এত সব আভিজাত্যের কোনো দরকার ছিল না আমার। মা আর মিতুকে নিয়ে ভালোই ছিলাম মামার বাড়িতে আমরা। কি রে ঋতু, চুপ করে আছিস কেন? তোর কি মন খারাপ? বড় মামি এসে আমার মাথায় হাত রাখলো। ঝরঝর করে কেঁদে দিলাম আমি। এতদিন পর একটু স্নেহের কথা শুনে ফুফাতে ফুফাতে বললাম, জানো মামি, মা না একদম বদলে গেছে। কেন রে, কি হয়েছে? আগে থেকে আমাদের দুই বোনের ওপর কোনো খেয়াল ছিল না মায়ের। তার ওপর মায়ের এই নতুন মেয়েটা হওয়ার পর থেকে মা যেন ভুলেই গেছে আমাদের। আমরা কখন খাই, কি খাই, কখন স্কুলে যাই, কিছুই জানে না মা। আমার আর ভালো লাগছে না মামি। আমাকে আর মিতুকে নিয়ে চলো তোমরা। ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকলাম আমি। দুই মামি হঠাৎ নিজেদের মধ্যে একটু হাসলো। আমি তাদের হাসির অর্থ বুঝতে পারলাম না। ছোট মামি আমাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দিন যাবে আর সব এমনই হবে, বরং আরো বেশি হবে। আতকে উঠলাম আমি। কি বলছো মামি? হ্যাঁ, তবে আমরা যেমন বলবো তেমন চলতে পারলে তোর মা ওই লোকের কাছ থেকে দূরে সরে আসবে। সত্যি সত্যি বলছো মামি? সত্যি বলছি রে, তবে একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি। দেখ, আমরা তো তোর ভালোই চাই। ছোট থেকে আমাদের কাছে বড় হলি তোরা। তোর এই কষ্ট কিভাবে দেখি বল? তাই যে বুদ্ধি দিব তা কিন্তু তুই ছাড়া আর কেউ যেন না জানে। তাহলে কিন্তু তোর মা তোর থেকে আরো দূরে চলে যাবে। তোমরা নিশ্চিন্ত থাকো মামি, আমি কাউকে বলবো না, প্রমিস। সেদিন দুই মামি আমাকে এমন একটা প্ল্যান শিখিয়ে দিল যা আমি কল্পনা তো ভাবতে পারিনি। যদিও এ সম্পর্কে কোনো জ্ঞানই আমার ছিল না। আমি ভয়ে ভয়ে বললাম, কি বলছো মামি? খুব ভয় করছে তো আমার। ঠোঁট উল্টে বড় মামি বলল, ভয় করছে যখন থাক এমন। তিথি আর ওর বাবা যখন তোর মাকে একেবারেই তোর কাছ থেকে নিয়ে যাবে তখন বুঝবি। আমি আমতা আমতা করে বললাম, এতে কাজ হবে তো মামি? 100 বার হবে, তুই শুধু কাজ চালিয়ে যা। এই বলে দুইজন হাসতে হাসতে আমার ঘর ছেড়ে চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম কবে মামিদের প্ল্যান কাজে লাগাবো আমি। আমি তককে তককে থাকলাম, কখন সুযোগ পাবো। পেয়েও গেলাম একদিন। ঘটনার দিন মা তিথিকে খাওয়াচ্ছিলেন বারান্দায় বসে। মিতুও সেখানে ছিল। ওই লোকটা তার ঘরে বসে অফিসের কাজ করছিল। আমি ভাবলাম, এই তো সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আমি পা টিপে টিপে ওই লোকটার পাশে যে দাঁড়ালাম। আমাকে দেখে যার পর না অবাক হলেন উনি, কারণ এর আগে আমি কখনো ওনার পাশে এভাবে দাঁড়াইনি। উনি অবাক হয়ে বলল, কি হয়েছে ঋতুমা, কিছু কি বলবে তুমি? আমার হৃৎপিণ্ড ধক ধক করতে লাগলো। আমি জানি না কি হবে। মামিরা যা শিখিয়ে গেলেন সেভাবেই কাজ করতে হবে। আমি হঠাৎ ওনার হাতটা শক্ত করে চেপে ধরলাম। উনি হতভম্ব হয়ে তাকিয়ে আছেন আমার দিকে, বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে। আমি হঠাৎ তার স্বরে চিৎকার করতে লাগলাম। লোকটা হতবিহ্বল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেন উনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মা তিথিকে কোলে নিয়ে উপস্থিত হয়েছে তখন ঘরে। পিছু পিছু মিতু এসেছে, তার চোখে ভয়। মা কঠিন গলায় বললেন, কি হচ্ছে এখানে ঋতু, চিৎকার করছিস কেন? আমি মামিদের শেখানো কথা মতো ওনার হাত ছেড়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে মিথ্যা কান্না শুরু করলাম। লোকটা হতবাক হয়ে আছে, উঠে দাঁড়িয়েছে আমার পাশে। আমি ফুফাতে ফুফাতে মাকে বললাম, মা মা জানো, এই লোকটা আমাকে ব্যথা দিয়েছে। মা কেঁপে উঠল ভয়ানকভাবে। আর ওই লোকটা আতকে উঠে বলল, কি বলছো এসব ঋতু? আমি বললাম, মা আমি নিজের ঘরে বসে হোমওয়ার্ক করছিলাম, হঠাৎ উনি আমাকে ডেকে নিয়ে আসলেন এই ঘরে। এসে আমাকে অনেক জোরে ব্যথা দিলেন। এই বলে আরো জোরে কাঁদতে লাগলাম আমি জানি না এর মানে কি। মামিরা আমাকে যা যা শিখিয়েছে আমি শুধু তেমনটাই করলাম, কারণ এখন আমার মাকে আমার কাছে চাই, একদম নিজের করে। লোকটা এতটাই অবাক হয়েছে যে
কিছু বলার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। কোনো রকমে বলল, সুরভি বিশ্বাস করো এমন কিছু। কথা শেষ করার আগেই মা চিৎকার করে বলল, আর একটা কথাও বলবে না তুমি। ছি ছি ছি, তুমি এতটা নীচ, এই ছিল তোমার মনে? আমার এতটুকু বয়সের মেয়েটাকে তুমি এই জন্য এখানে এনেছ? ঘৃণা করছে তোমাকে আমার। ছি। আমি তো খুশিতে আত্মহারা। যাক, মা এই প্রথম লোকটার সাথে এভাবে কথা বলল। ইস, মামিদের যদি এখনই জানানো যেত তবে কতই না ভালো হতো। খুশিতে একটা লাফ দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু না, এখন এতটা উত্তেজিত হওয়া যাবে না। অনেক কষ্টে মায়ের মনে বিষ ঢালতে পেরেছি, কোনো রকম ভুল করা যাবে না এখন। সুরভি, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস? তোমাকে? কি বলতে চাচ্ছ? আমার মেয়ে তোমাকে ফাঁসাচ্ছে? এতটুকু বয়সের মেয়ে, ও বোঝেই বা কি? তুমি সত্যি এই কাজ না করলেও কিভাবে এমন বলতে পারে? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমার তো খুশিতে পাগল পাগল লাগছে। এতদিন পরে মাকে আবার কাছে পাবো বলে। ওই ঘটনার পর থেকে আমি যেন মেঘ না চাইতে জল পেয়ে গেলাম। মা এখন ওই লোকটার সাথে এক ঘরে থাকে না। আমি, মিতু, তিথি আর মা একসাথে ঘুমাই এখন। লোকটা সবসময় মাথা নিচু করে চলাফেরা করে বাড়ির মধ্যে। এত ভালো লাগে আমার। দেখো কেমন মজা লাগে। আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলে না? এবার নিজেই দূরে যাও। এভাবে আমাদের দিনগুলো যেতে থাকলো। মায়ের সাথে ওই লোকের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেল। কিছু একটা সুরটা কোথায় কেটে গেছে। আমার কাছে অনেকবার তার ক্ষমা চাইতে হয়েছে। খুব ভালো লাগতো তখন আমার। দেখতে দেখতে আমি ভার্সিটির শেষ বর্ষের ছাত্রী হয়ে গেলাম। তিথি তখন নবম শ্রেণীতে পড়ে আর মিতু ভার্সিটির প্রথম বর্ষে। লোকটাকে এখনো মেনে নিতে না পারলেও তিথিকে বেশ ভালোবাসি আমি। তিথিও বড় আপা, ছোট আপা বলতে পাগল। ভার্সিটির প্রথম বর্ষ থেকে রোহানের সাথে পরিচয় আমার। ও ছিল আমার এক বেশ সিনিয়র। ওই প্রথম প্রপোজ করে আমাকে। প্রথম রাজি ছিলাম না আমি। আমার একটাই লক্ষ্য ছিল, পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে ওই লোকটার বাড়ি ছেড়ে দেওয়া। কখনোই ওনাকে বাবা বলে পরিচয় দিই না আমি। কিন্তু তার অন্য সব সুবিধা ঠিকই নিয়ে এসেছি আমি। দামি মোবাইল, ল্যাপটপ, সবসময় দামি জামা কাপড় পরে ভার্সিটিতে যাই গাড়ি চড়ে। ওই লোকের দেওয়া সব সুবিধা নিই, কিন্তু ওনাকেই সহ্য করতে পারি না আমি। রোহান এত ভালোবাসা, কেয়ার করা শুরু করলো, আমি ওকে ভালো না বেশি পারলাম না। শেষে এমন হলো, আমি ওর জন্য প্রায় পাগল হয়ে গেলাম। ও ভীষণ গরিব ঘরের ছিল, প্রায় টাকা পয়সার সমস্যায় পড়তো। তখন আমি অনেক সাহায্য করি ওকে। আমি বাড়ি থেকে প্রচুর হাত খরচ পেতাম, তার বেশিরভাগ টাকা ওকেই দিতাম আমি। আমার বেশি টাকা দরকার ছিল না। যখন যা চাই হাতের কাছে পেতাম। টাকা দিয়ে কি হবে? টাকা পাওয়ার পর রোহান খুশিতে কেঁদে দিত। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতো, ঋতু দেখো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। আমি স্বপ্নালো চোখে তাকিয়ে থাকতাম। সারা জীবন মনের কষ্টে থাকা আমি রোহানের মাঝে নিজের সুখ খুঁজে নিতাম। কত ভালো দিন গেছে সেসব। এরই মধ্যে আমি শেষ বর্ষে চলে এলাম। রোহান ততদিনে অনার্স শেষ করে ফেলেছে। ওকে আমি তাগাদা দিতে থাকি চাকরি খোঁজার, কারণ ও চাকরি পেলেই আমাকে বিয়ে করবে আর ওই বাড়ি থেকে চলে যেতে পারবো আমি। কিন্তু ওর মধ্যে চাকরি খোঁজার কোনো ইচ্ছাই ছিল না। চাকরির কথা বললেই শুধু বলে, আজকাল চাকরি করে কোনো লাভ নেই জানো তো, কিছু টাকা হলে ব্যবসা শুরু করব। আমি বুঝতে পারিনি তখন ও কিসের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে একদিনও বলল, আমার বাবা আর মা যাবে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। খুশিতে প্রায় 10 মিনিট আমি কোনো কথা বলতে পারিনি। এরপর খুশিতে চিৎকার করে বললাম, সত্যি বলছো তুমি? সত্যি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা রোহান? এখানে আবার? আমি তো এখনো কিছু করি না, তোমার বাসা থেকে কোনো সমস্যা হবে না তো? না রোহান, আমি তাদের কোনো কথা শুনি না। আমি যা বলি তারা সেইটা শুনতে বাধ্য। তুমি আর ভেবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে পাঠাও আমাদের বাড়ি। রোহান আমাকে আশ্বস্ত করলো। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম একটা সুন্দর সময়ের। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমি আশায় দিন গুনছি, কবে আসবে রোহান ওর পরিবার নিয়ে।
হঠাৎ একদিন সেই স্বপ্নের দিন এলো। আমি নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিলাম। কাজের মেয়েটা এসে জানালো ড্রয়িং রুমে মেহমান এসেছে। তারা মা আর ওই লোকটার সাথে কথা বলছে। আমি নিশ্চিত হলাম রোহানি এসেছে ওর পরিবার নিয়ে। প্রজাপতির মতো উঠতে থাকলাম আমি। মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম আমি। যদি বাড়ি থেকে ঝামেলা করে ওর সাথে বিয়েতে, আমি আজকে এক কাপড়ে ঘর ছাড়বো ভেবে রাখলাম। ড্রয়িং রুমের সামনে আসতে দেখলাম সবার মুখ থমথমে। রোহান আর ওর বাবা মায়ের মুখ বেশ রাগি রাগি। মা আর ওই লোকটা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে। আপনার মেয়ে একটা প্রতারক, আমার সরল সোজা ছেলেটাকে জালে ফেলেছে। আতকে উঠলাম আমি। কি বলছে রোহানের বাবা এসব? আমি রোহানকে জালে ফাঁসিয়েছি? মা বলল, দেখুন আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কি দোষ করেছে আমার মেয়ে? আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আমাকে দেখি রোহান তেলে বেগুনে জ্বলে উঠল। চিৎকার করে বলল, ঋতু, এভাবে ঠকালে তুমি আমাকে? হতবাক হয়ে দাঁড়িয়ে আছি আমি কখন ওকে ঠকালাম? আমি কিছু বলতে যাব তার আগেই মা এসে আমাকে বলল, তুই এই ছেলেকে চিনিস? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কতদিন যাবত চিনিস? আমি আস্তে করে বললাম, 3 বছরের বেশি। এবার রোহান আবার চিৎকার করে উঠল, এই 3 বছরে একবারও তুমি বলনি ঋতু যে উনি তোমার নিজের বাবা নয়, সৎ বাবা। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে ওকে সব জানাবো, কিন্তু না জানি বা কি এমন অপরাধ করেছি যার জন্য এভাবে কথা বলছে। মা আর ওই লোকটার মুখ কালো হয়ে গেল। রোহান বলতে থাকলো, দামি গাড়ি, জামা কাপড় দিয়ে তো কম ফুটানি দাওনি। আমি তো ভেবেছিলাম সব বাবার টাকায়, এখন তো শুনি সৎ বাবা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তাতে কি হয়েছে রোহান? তুমি তো আমাকে ভালোবেসেছ, বিয়ে তো আমাকে করবে। আমার বাবা থাকুক বা না থাকুক তা দিয়ে কি আসে যায়? একদম চুপ, বেঈমান মেয়ে, মিথ্যাবাদী, নাটকবাজ কোথাকার। আমি থরথর করে কাঁপতে থাকলাম। কি বলছে এসব রোহান? হঠাৎ ওই লোকটা বলল, অনেক হয়েছে মিস্টার রোহান। এতক্ষণ তোমাকে আমি সহ্য করছিলাম, যার কারণ আমার মেয়ে তোমাকে ভালোবাসে। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে কেমন নোংরা কথা বলার শাস্তি কি হতে পারে তুমি ভাবতেও পারবে না। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। কি সুন্দর করে বললেন আমার মেয়ে। কেন জানি খুব কান্না পেয়ে গেল আমার। রোহান টিটকারি সূচক একটা হাসি দিয়ে বলল, আপনার মেয়ে? আপনার মেয়ে তো তিথি। ঋতু আর মিতু আপনার মেয়ে না, ওরা আপনার ওয়াইফের আগের ঘরের মেয়ে। সব খবর নিয়ে এসেছি আমরা আজকে। আমি যেন রোহানকে চিনতেই পারছি না। এ কি সেই রোহান? তবে কি ও এতদিন আমার টাকার লোভেই আমার সাথে অভিনয় করেছে? আমার পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও আমার মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই। তিথি আর ঋতু মিতুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার অবর্তমানে আমার সব কিছুই আমার 3 মেয়ের হবে সমানভাবে। আমার ওরজাত সন্তান না হলেও তিথি আর ওদের 2 জনের মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। আমার যা কিছু আছে সব ওদের। হাত পা কাঁপছে আমার থরথর করে। মনে হচ্ছে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। কি ভুল করে ফেলেছি আমি? কি ভুল করে ফেললাম আমি? সব সম্পত্তির মধ্যে আমার সমান ভাগ হবে শুনে রোহানের মুখ কিছুটা কোমল হয়ে ওঠে। ওর বাবা মাও মুখে তেলতেলে একটা হাসি ফুটিয়ে দেয়। রোহান জোর করে একটু হাসার চেষ্টা করে। সে হাসিটা অত্যন্ত বিশ্রী আর কদাকার লাগে আমার কাছে। হা হা হা, আসলে ঋতু, আমি তো মজা করছিলাম তোমাদের সাথে। দেখলাম তোমাকে চমকে দিলে কেমন লাগে তোমার। আমরা তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আজকে। আমি একটু হাসলাম। আস্তে করে ওর কাছে এগিয়ে গেলাম। ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বিয়ে করবে আমাকে? ও হাসি হাসি মুখ করে আমার দিকে তাকালো। আমি একটু পিছনে তাকালাম। মা আর উনি তাকিয়ে আছে আমার দিকে। আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। এরপর আচমকা ওর 2 গালে সপাটে 2টা চর বসিয়ে দিলাম আমি। একদলা থুতু মেঝেতে ফেলে বললাম, তোর মতো লোভীকে বিয়ে করব আমি? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কোনোদিন যেন তোর এই নোংরা মুখ আমার দেখতে না হয়।
ঘটনার আকস্মিকতা হতভম্ব সবাই। উনি ছুটে এসে আমাকে বললেন, এ কী করলে ঋতুমা? তুমি তো রোহানকে ভালোবাসো। রোহান যা চায় আমি দিব। আমি শুধু তোমাদের সুখী দেখতে চাই। আমি কিছু বলতে যাব, তার আগেই দেখি রোহান রাগে কাঁপতে কাঁপতে তেড়ে আসছে আমাকে মারতে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু কিছুক্ষণ পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে তাকাই আমি। দেখলাম উনি রোহানের হাত শক্ত করে চেপে আছেন। চোখ ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে ওনার। চাপা রোষের সাথে বললেন, এতক্ষণ ভদ্রতা দেখিয়েছে আমার মেয়ের দিকে তাকিয়ে, কিন্তু যে হাত আমার মেয়ের উপর এভাবে আসবে সে হাত কেটে টুকরো টুকরো করে ফেলতে আমার দুইবার ভাবতে হবে না। একসময়ের কলেজের নামকরা গুন্ডা ছিলাম আমি। প্রফেশন পাল্টেছি, স্বভাব নয়। তোমার মতো 2-4টা রোহানকে এক হাতে পিষে ফেলতে পারি আমি এখনো। রোহান আর ওর বাবা মায়ের মুখ কালো হয়ে গেছে। কিছুক্ষণ পর মাথা নিচু করে বেরিয়ে গেল ওরা। অপরাধ বোধে ভিতরটা ছারকার হয়ে যাচ্ছে আমার। এক ছুটে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসলাম আমি। বেশ কিছুদিন নিজেকে ঘরবন্দি করে রাখলাম আমি। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিলাম একরকম। জীবনে করা ভুলগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে আমার। নিজেকে শেষ করে দিতে মন চায়। মামিদের কথা মতো কত জঘন্য একটা কাজ আমি করেছিলাম। তখন না বুঝলে এখন আমি বুঝি, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ততদিনে। মাঝে মাঝে মনে হয় মৃত্যুই ভালো আমার জন্য। যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। পরক্ষণেই ভাবি নিজেকে দোষ দেওয়া কোনো সমাধান হতে পারে না। যে ভুল আমি করেছি আমার নিজেকেই সেই ভুলের মাসুল দিতে হবে। যার কাছে আমি অন্যায় করেছি সে যে শাস্তি আমাকে দিবে তা মাথা পেতে নিব আমি। অনেক দিন পর ঘর ছেড়ে বের হয়েছি আমি। এতদিনের এত ভুলের মাফ আমি সহজে পাবো না জানি, কিন্তু এটাই আমার প্রাপ্য। আমি আস্তে আস্তে পা টিপে ছাদে চলে এলাম, কারণ আমি জানি এই সময়টা উনি ছাদেই থাকেন। সন্ধ্যা মিলিয়েছে কিছুক্ষণ আগে। অন্ধকারে দূর থেকে ওনার সিগারেটের আগুন জ্বলজ্বল করছে। আমি আস্তে আস্তে ওনার পাশে যেয়ে দাঁড়াই। ভূত দেখার মতো চমকে ওঠেন উনি। একরকমই একটা দিনে ওনার নামে খুব বাজে একটা মিথ্যায় দোষারোপ করেছিলাম আমি। উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিলাম। এতটা অবাক মনে হয় কোনোদিন উনি হননি ওনার জীবনে। আমি আস্তে করে বললাম, এসব আর খাবেন না, এত সিগারেট খেলে অসুখ হয়। উনি হাসলেন, কি সুন্দর হাসি। বাবার হাসি কেমন আমি জানি না, হয়তো এমনই হয় বাবাদের হাসি। আমার দিকে তাকিয়ে বললেন, অসুখ হলে কি হবে? মরে যাব, এই তো। আমি আর সহ্য করতে পারলাম না। ওনার পা জড়িয়ে ধরলাম। চিৎকার করে কাঁদছি আমি। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। ক্ষমা করে দিন আমাকে। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আপনি যদি আমাকে বলেন এই মুহূর্তে ছাদ থেকে ঝাঁপ দিতে, আমি কোনো দিকে না তাকিয়ে তাই করব। আমাকে আপনি এই অপরাধবোধের যন্ত্রণা থেকে উদ্ধার করুন। আমি আর সহ্য করতে পারছি না। আমার কান্না শুনে মা, মিতু আর তিথিও এসে হাজির হয়েছে। ওরা অবাক হয়ে আমাকে দেখছে। উনি দেখলাম কোনো রকমে চোখ মুছলেন। আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো তো আমার পাগলি মেয়েটা কি করছে। মা অন্যদিকে ফিরে চোখ মুছলেন। পা ছাড়ো ঋতুমা, উঠে আসো। না, আমি পা ছাড়ব না। আগে আপনি আমাকে শাস্তি দিবেন, তারপর আমি আপনার পা ছাড়ব। বেশ তো, শাস্তি দিব, আগে উঠে আসো তো। আমি উঠে দাঁড়ালাম। ফোফাতে ফোফাতে নিচের দিকে তাকিয়ে থাকলাম। সুরভি, কি শাস্তি দেওয়া যায় মেয়েকে বলো তো? মা চোখ মুছে হেসে বলল, সে তোমার মেয়ে, কি শাস্তি দেওয়া যায় তুমিই বোঝো। বেশ, তবে তাই হোক। এই বলে উনি আমার দিকে তাকালেন। আমার মাথায় হাত দিয়ে বললেন, তোমার একটাই শাস্তি। মিতু আর তিথি যেমন আমাকে বাবা বলে ডাকে, তুমিও আমাকে আজ থেকে বাবা বলে ডাকবে। এটাই তোমার শাস্তি। রাজি তো? আমি চুপ করে থাকলাম বেশ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে। এরপর ঝাঁপিয়ে পড়লাম ওনার প্রশস্ত বুকের ওপর। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, বাবা, বাবা। যেন কতদিন খরার পর বৃষ্টি নামলো। আমি এক নাগারে বলতে থাকলাম, বাবা, বাবা, বাবা। সবার চোখে পানি। আমি ছুটে যেয়ে মাকে বললাম,
আমার করা সেই জঘন্য অপরাধের কথা। মা আমার মাথা হাত রেখে বলল, ওই ঘটনার কয়েকদিনের মধ্যে আমি সত্যিটা জানতে পেরেছিলাম। তোমার মামিরা যখন এই বুদ্ধি তোমাকে দিয়েছিল, আমাদের বাসার গৃহকর্মী দরজার আড়াল থেকে সব শুনছিল। সে পরে সব বলে আমাকে। আমি খুব রেগে গিয়েছিলাম তোমার ওপর, তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে বলেছিলেন তোমার গায়ে যেন একটা নখের আঁচড়ও না পড়ে। উনি জানতেন একদিন ঠিক তোমার ভুল তুমি বুঝতে পারবে, নিজেই ক্ষমা চাইবে। সেদিন সত্যি এসেছে আজ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মাথা উঁচু করার মতো অবস্থা আর নেই আমার। বাবা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। আমি আবার ওনার বুকের উপর মাথা রেখে কাঁদতে থাকলাম। ততক্ষণে মিতু আর তিথিও বাবার দুই পাশে এসে দাঁড়িয়েছে। মিতু বলল, বাহরে, সব ভালোবাসা বুঝি বাবা তার বড় মেয়েকেই দিবে? আমরা বুঝি ভেসে এসেছি? বাবা মুচকি এসে ওদেরও বুকে টেনে নিলেন। আমরা 3 বোন বাবাকে শক্ত করে জড়িয়ে রাখলাম। মা দূর থেকে আমাদের দেখছেন আর মিটিমিটি হাসছেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।